ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস। জুলাই আগস্টের গণহত্যায় নিহত 724 জনের মিলছে পরিচয়। নিহতদের স্মরণে সারা দেশে শহীদি মার্চ। দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা উদ্যোগী পদত্যাগ পত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনে নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। থ্যাংক ইউ। সিএসি কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিটির পদত্যাগ, বললেন নিরপেক্ষ সরকারের অধীনেই হওয়া উচিত নির্বাচন। পরিচয় নিশ্চিতে হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দিলেন হাইকোর্ট। মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান না পাওয়ার আক্ষেপ পরিবারের। ইসলামী ব্যাংকের মোট ঋণের অর্ধেক নিয়ে গেছে এস আলম, জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সম্পদ নিরূপণে 3টি অডিট ফার্ম নিয়োগ। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ভর্তি বিদেশি মদের চালান আটক। কাপড়ের ঘোষণা দিয়ে আনা হয়েছিল বিপুল পরিমাণ মাদক। যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে অনলাইনে ছড়াচ্ছেন নানা গুজব। ওয়েবসাইট শনাক্ত করা গেলেও মিলছে না মূল হোতা। রাশিয়ার দিকে ষড়যন্ত্রের তীর। শুভেচ্ছা। দুপুরে বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকারকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল এ সময় গার্ড অব অনার প্রদান করে, আর এ সময় বিয়োগলে করুণ সুর বাজানো হয়। শ্রদ্ধা নিবেদনের পর শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন ডক্টর ইউনূস। এর আগে প্রধান উপদেষ্টা শিখা অনির্বাণে পৌঁছালে তিন বাহিনীর প্রধানগণ তাকে অভ্যর্থনা জানান। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী বিভাগ পরিদর্শনে যান এবং সেখানে তিন বাহিনীর প্রধানরা তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বহু প্রাণীর বিনিময়ে আলোর মুখ দেখেছে ছাত্র জনতার বিপ্লব। রক্তপাতে উন্মোচিত হয়েছে সম্ভাবনার নতুন বাংলাদেশ। জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন আগস্টে রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। টিকে থাকার সব চেষ্টা ব্যর্থ হলে 5 আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের 1 মাস পূর্ণ হলো আজ। ছাত্র জনতার প্রত্যাশা, দেরিতে হলেও বিজয়ের সুফল পাবে বাংলাদেশের জনগণ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম খান। এ যেন নতুন জীবনের সন্ধান, প্রাণে ধরা দিয়েছে মুক্তির উন্মাদনা। রাজপথে বীর দর্পে এগিয়ে চলছে সবাই বিজয়ের উল্লাসে। ছাত্র জনতার আত্মত্যাগ আর তারুণ্যের শক্তিতে রচিত হলো এদেশের নতুন ইতিহাস। নতুন রূপে ধরা দিল লাল সবুজের পতাকা, সবার প্রিয় বাংলাদেশ। তীব্র গণ আন্দোলনে শেখ হাসিনা দেশ ছাড়লেন 5 আগস্ট। টেকনাফ থেকে তেঁতুলিয়া জুড়ে মুক্তির বাতাস, সবার চোখে মুখে শুধুই প্রাপ্তির আনন্দ। পুরো দেশের একক উৎসবে রূপ নিল ছাত্র জনতার বিজয়। মুখের কথায় মঞ্চ কাঁপানো সেই প্রভাবশালীরা অন্ধকারে মিলিয়ে গেলেন আলো নিভিয়ে। 1 মাস খুবই অল্প সময়, তবু কি কোনো প্রাপ্তি দেখছেন ছাত্র জনতা? 1 মাস আগের বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশের মধ্যে আমূল পরিবর্তন হয়েছে। আমাদের এখন আর গুম খুনের ভয় নেই, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। দেশটা একদম স্বাধীন মনে হইতেছে, পুরো স্বাধীন, আমরা একটা দেশের ফিল পাইতেছি। এখন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে, তার মতবাদ প্রকাশ করতে পারে, ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে নিজের মতো করে। আগে আড্ডায় যেমন যে কোনো কথা বলতে ভাবতে হতো আশেপাশে কে আছে, এখন আর সেটা ভাবা লাগতেছে না।
শুরুটা কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মারমুখী সরকার লেলিয়ে দেয়া হয় পেটোয়া বাহিনী। ধীরে ধীরে বাড়তে থাকে তীব্রতা। শাহবাগ কেন্দ্রিক আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে। আন্দোলন দমাতে সর্বোচ্চ বল প্রয়োগ করে সরকার। পুলিশ, বিজিবি, র্যাবের পাশাপাশি সেনাবাহিনী নামিয়ে করা হয় সান্ধ্য আইন। শাসক গোষ্ঠী যেন মেতে ওঠে রক্তের নেশায়, মূল্যহীন করে তোলে ছাত্র জনতার জীবন। পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ অথবা পাহাড় কিংবা সমতল, মুক্তির নেশায় মেতে ওঠে সবাই, জ্বলতে থাকে দ্রোহের আগুনে। অনেকের ভাবনার জগতেও ছিল না, এমনকি এখনো কেউ কেউ বিশ্বাস করতে পারেন না পালিয়ে গেছেন নির্মম পরাক্রমশালী হাসিনা সরকার। 5ই আগস্ট শেখ হাসিনা যে পালিয়েছে, তখন আমাদের চিমটি খাওয়ার মতো অবস্থা। আমি কেন বাংলাদেশের কোনো মানুষই এখনো বিশ্বাস করতে পারছে না যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। পুলিশের বেহিসাবি গুলির বিপরীতে তারুণ্যের অদম্য সাহস আর সীমাহীন মুক্তির নেশা। বন্দুকের নলের মুখে বুক চিতিয়ে দাঁড়িয়েছে প্রতিবাদী মানুষ। রংপুরের আবু সাইদ হয়ে ওঠেন শত শত তরুণ আর বিপ্লবী প্রাণের প্রতিচ্ছবি। এখনো কানে বাজে মুগ্ধের সেই আহ্বান, পানি লাগবে পানি। অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে আজকে যে স্বাধীনতাটা পেয়েছি, তার অন্যতম ধারক ও বাহক এই মীর মুগ্ধর মতো, আবু সাইদ মতো ছেলেরা, বীর সন্তানেরা। যখন সাইদ মারা গেল পুলিশের গুলিতে, ওই স্মৃতিটা আমাদেরকে খুব টাচ করছে। এখনো পুরো স্বাভাবিক হয়নি সবকিছু। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেক মানুষ। তাদের বিশ্বাস একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, মিলবে ছাত্র জনতার বিপ্লবের সুফল। বদলে যাওয়া এই বাংলাদেশে সরকার আর শাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। সরাসরি দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা। তবে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে মানুষের মনোজগতে। এখন সবার প্রত্যাশা একটা সুন্দর সাম্যের বাংলাদেশ হোক, নিশ্চিত হোক গণতান্ত্রিক প্রক্রিয়া। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাণ হারানো 724 জনের পরিচয় পেয়েছে যমুনা টেলিভিশন, যাদের 511 জনই রাজধানীতে নিহত হয়েছেন, 213 জন অন্যান্য জেলায়। 19 জুলাইয়ের পর সবচেয়ে বেশি প্রাণ গেছে 4 ও 5 আগস্ট। যদিও পূর্ণাঙ্গ তালিকা পেতে অন্তত 2 মাস সময় লাগবে, এমনটা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সহকর্মী আখলাকুস সাফা বিস্তারিত জানাচ্ছেন, সাথে ছিলেন আরেক সহকর্মী জারিন অর্নি। আন্দোলনে উত্তাল দিনগুলো। 15 জুলাইয়ের পর থেকে প্রতিটা দিন দুশ্চিন্তা, উৎকণ্ঠা আর আতঙ্কে। 16 জুলাইয়ের পর থেকে আন্দোলনকারীদের সাথে দিনভর দফায় দফায় সংঘর্ষে জড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাথে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মীরাও নামেন অস্ত্র হাতে। মুহুর্মুহু গুলি, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড আর দেশীয় অস্ত্রের ঝনঝনানিতে তৈরি হয় দমবন্ধ অবস্থা। সরকারি বেসরকারি হাসপাতালগুলো হয়ে ওঠে মৃত্যুপুরী। কত মানুষের প্রাণ গেছে আন্দোলনে। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত প্রতিদিন হতাহতদের খোঁজ খবর নিয়েছে যমুনা নিউজ। নেওয়া হয় হাসপাতালের ইমার্জেন্সি, ময়নাতদন্ত রিপোর্ট, মর্গ ও কবরস্থানের তথ্য। জেলায় জেলায় প্রতিনিধিদের মাধ্যমে পাওয়া তথ্যগুলো বিন্যাস করে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজধানীতে 511 জন। 18 আর 19 জুলাইয়ের পর 4 ও 5 আগস্ট মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। নিহতদের প্রায় 70% গুলিবিদ্ধ। বেশিরভাগ মারা গেছেন শিক্ষার্থী আর শ্রমজীবী। প্রাণ গেছে আরও বিভিন্ন পেশার মানুষের। মারা গেছে পুলিশ ও রাজনৈতিক কর্মীরাও। চট্টগ্রাম বিভাগে প্রাণ গেছে 60 জনের। 21 জন শিক্ষার্থী, আছেন দিনমজুর, ব্যবসায়ী, দোকান শ্রমিক, চাকরিজীবী, পথচারী। সবচেয়ে বেশি মানুষ গুলিবিদ্ধ হন 4 আগস্ট 19 জন এবং 19 জুলাই 13 জন, যাদের বেশিরভাগ লক্ষ্মীপুর আর ফেনীর। নোয়াখালীতে প্রাণ গেছে 6 জনের, সবাই গুলিবিদ্ধ হন 5 আগস্ট। খুলনা বিভাগে প্রাণহানি 56। সাতক্ষীরায় মারা যাওয়া 16 জনই 5 আগস্ট গুলিবিদ্ধ হন। মাগুরার 9 জনের 6 জনই গুলিবিদ্ধ হন 4 আগস্ট। কুষ্টিয়ায় 12 জনের 7 জন গুলিবিদ্ধ হয়েছিলেন 5 আগস্ট বিজয়ের দিন।
রাজশাহী বিভাগে আন্দোলনে প্রাণ গেছে ৪৫ জনের, ৯ জন শিক্ষার্থী, 1 জন সাংবাদিক, 6 জন শ্রমিক ও 1 জন স্কুল শিক্ষক। সিলেট বিভাগে প্রাণহানি দাঁড়ায় ২৩, যাদের ৩ জন শিক্ষার্থী, 1 জন সাংবাদিক, আইনজীবী আছেন 1 জন, মারা গেছেন 8 জন শ্রমিক। রংপুর বিভাগে প্রাণহানি 12 জনের, যাদের মধ্যে আবু সাইদ সহ শিক্ষার্থী 3 জন, 1 সাংবাদিক ও 5 জন শ্রমজীবী। ময়মনসিংহে প্রাণ গেছে 10 জনের, ছাত্র 6 জন, আছেন ব্যবসায়ী, মাদ্রাসা শিক্ষক, দিনমজুর। প্রাণ গেছে বরিশাল বিভাগের 5 জনের, তবে মারা যাওয়া 78 জনের গ্রামের বাড়ি ওই বিভাগে, যাদের 73 জনই রাজধানীতে গুলিবিদ্ধ হন। 4 বছরের আহাদ, 6 বছরের রিয়াগোপ সহ প্রাণ গেছে 67 শিশুর। আশুলিয়ায় ভ্যানে ওঠানো লাশের স্তূপে 6 জন সহ যাত্রাবাড়ি এলাকায় এমন আরও ঘটনার তথ্য এখনও অস্পষ্ট। অনেক হাসপাতাল থেকে গায়েব করা হয় রেজিস্ট্রার আর সিসি ক্যামেরা ফুটেজ, সেগুলোরও হিসেব করা যায়নি। নিহতদের পূর্ণাঙ্গ তালিকা করতে গিয়ে এ পর্যন্ত 617 জন নিশ্চিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আহত নিহতদের নিয়ে কাজ করা সমন্বয়ক জানালেন, প্রকৃত সংখ্যা পেতে কত চ্যালেঞ্জ। প্রচুর মানুষ কিন্তু আনরেজিস্টার্ড, যারা শহীদ হয়েছেন আনরেজিস্টার্ড, আহত হয়েছেন আনরেজিস্টার্ড, চিকিৎসা নিয়েছেন কিন্তু অন্য নামে, নাম চেঞ্জ করেছেন পুলিশের ভয়ে, বা শহীদ হয়েছেন তাদের ডেটাগুলোকে মুছে ফেলা হয়েছে, রেজিস্টার খাতাগুলো সরকারি হসপিটাল, ইভেন ঢাকা মেডিকেল কলেজ থেকে অসংখ্য ঘটনা ঘটেছে সোহরাওয়ার্দী মেডিকেলে। পূর্ণাঙ্গ তালিকা করতে এখন ভুক্তভোগী পরিবারগুলোর সহায়তা চান দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা। যে জায়গাগুলোতে আসলে গণকবরের সন্ধান আমরা পাচ্ছি বা তথ্য পাচ্ছি যে এখানে এদেরকে গণহারে কবর দেওয়া হয়, সেই জায়গাগুলোতে আমরা চেষ্টা করব ডিএনএ ম্যাপিংয়ের মাধ্যমে সেখান থেকে করা। কিছু ডেটা আমরা পাবো না, একদম গণ করে দেওয়া হয়েছে, সেগুলো আসলে ওই ভিকটিম পরিবারগুলোকে আমাদের কাছে তথ্যটা দিতে হবে। এই তারা যেন তথ্যটাকে আমাদেরকে সহজে দিতে পারেন, এর জন্য যে প্রচারণা করার দরকার এবং যে এফিসিয়েন্সি দরকার, তার সকল ব্যবস্থা আমরা নিচ্ছি। নিহত 819 জনের একটি তালিকা করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, সেখানেও অনেকেই অজ্ঞাত। মেডিকেল কলেজ থেকেও ডেড বডি আসার পর রেজিস্ট্রেশন হয়নি, আবার আত্মীয় স্বজন সে ডেড বডি নিয়ে গেছে, পোস্টমর্টমের ঝামেলায় যায়নি। আবার মেডিকেল কলেজেও লাশ এত বেশি হয়েছে যে পরপর যদি পোস্টমর্টম করেও তাও তাদের 2-3 দিন লাগবে, সেই ক্ষেত্রে অনেকে অনিচ্ছাকৃত লাশগুলি নিয়ে গেছে। পুলিশ অনেক সময় নিজ দায়িত্ব নিয়ে বিনা নথিবদ্ধ করে লাশ হস্তান্তর করছে। আমরা সরকারকে আহ্বান জানাবো একটা গণবিজ্ঞপ্তি যাতে তারা প্রকাশ করে, জনগণের কাছ থেকে যাতে তারা তথ্য আহ্বান করে। এক ঢাকা মেডিকেলেই মৃতের সংখ্যা রেকর্ড হয়েছে 172 জন। এছাড়া গুলিবিদ্ধ হওয়ার 28 দিন পর প্রাণ গেছে কুড়িগ্রামের আশিকের। আর গাজীপুরের হৃদয়, তার তো লাশই খুঁজে পাওয়া যায়নি। এছাড়া সে সময় পরিস্থিতি এমন ছিল, অনেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেয়ে দাফন করেছেন। আর নিখোঁজের সংখ্যাও এখনও অনেক। এই সংখ্যাগুলো যোগ হলে প্রাণহানির সংখ্যা 1000-এর কম নয়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে শহীদদের স্মরণে শহীদী মার্চ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সকাল 11:30টার দিকে শহীদী যাত্রা শুরু হবার কথা থাকলেও বৃষ্টির কারণে ঢাকা কলেজ ক্যাম্পাসের শেডে কর্মসূচি শুরু হয়। এ সময় ছাত্র জনতাকে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান শিক্ষার্থীরা। একই সাথে নতুন সরকারের উপদেষ্টাদের আরও তৎপর হয়ে হতাহতদের তালিকা তৈরির আহ্বান জানান তারা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিও জানায় ঢাকা কলেজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা দেখতে চাই যে কোনো সেক্টরে যেন বৈষম্য না থাকে এবং সুন্দর সোনার বাংলা যেন গড়ে ওঠে। শেখ হাসিনার যে দোসররা আছে তাদেরকে হটাইতে হবে, তা না হলে এই বাংলাদেশ, আমাদের যে স্বাধীনতার স্পিরিট, আমাদের 24-এর বিপ্লবের যে স্পিরিট, এই স্পিরিট পূর্ণ হবে না। যদি কোনো অপশক্তি তারা মাথা জাগানোর চেষ্টা করে, তাদের মাথা জাগা মাত্রই আমরা ছাত্র জনতা তাদের মাথা উপরে ফেলে দেব। শহীদী মার্চের যেই কর্মসূচি সেটি শুরু হওয়ার কথা, বিকেল 3টায় রাজু ভাস্কর্য থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচি শুরু হবে। আমাদের সহকর্মী মনিরুল ইসলাম এই মুহূর্তে রাজু ভাস্কর্যই আছেন, আমরা তার মাধ্যমে জেনে নিব বাকিটা। মনির, এই শহীদী মার্চ আসলে কোন কোন সড়ক প্রদক্ষিণ করবে একটু বিস্তারিত করে জানাবেন, এবং নিশ্চয়ই অংশগ্রহণকারীদের সাথেও তো আপনার কথা হয়েছে, কি বলছেন তারা?
কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের শিক্ষার্থীরা। একটু মনে করিয়ে দিতে চাই, এই শিক্ষার্থীরাই ছিল গত জুলাই এবং আগস্টের ছাত্র জনতার আন্দোলন পরবর্তীতে গণ অভ্যুত্থানের প্রাণ। এই শিক্ষার্থীরাই, তারা মাথায় বুকে বাংলাদেশের পতাকা বেঁধে, গলায় স্কুলের বা কলেজের বা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ঝুলিয়ে এবং ইউনিফর্ম পরে শুরুতে আন্দোলন শুরু করেছিল, যেটা আসলে কোটা সংস্কার আন্দোলন হিসেবেই ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সেই কোটা সংস্কার আন্দোলনের একটা পর্যায়ে সেটা আসলে সরকার বিরোধী বা সরকারের পদত্যাগের এক দফা আন্দোলন শুরু হয়। পরে সেই জুলাই মাস, রক্তক্ষয়ী একটা জুলাই মাস পরে আগস্টের শুরুর দিকে, আগস্টের 5 তারিখেই এই গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার আন্দোলন সফলতার মুখ দেখে। ছাত্র জনতার সেই যে এক দফা আন্দোলন, সেই আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। তো পদত্যাগ করতে আসলে বাধ্য হয়, তার মধ্যেই ঘটে যায় প্রায় 700 মানুষেরও বেশি মানুষের প্রাণ তার মধ্যে ঝরে যায়। এর মধ্যে শিক্ষার্থী, শিশু কিশোর এদের সংখ্যাই বেশি, শ্রমিক, ভ্যান শ্রমিক বা বিভিন্ন পর্যায়ের শ্রমিক বা বিভিন্ন পেশাজীবীর মানুষ এই রক্তক্ষয়ী সংগ্রামের পেছনে তারা জীবন দিয়েছিলেন। তো সেই যে সফলতার 1 মাস, সেই যে সরকার পদত্যাগের 1 মাস, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস, সেই 1 মাস পালনের উদ্দেশ্যেই আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে শহীদ মিছিল, সেই মিছিলের একটা গণমিছিল, পুরো রাজধানী জুড়ে তাদের যে মিছিল, সেটার আজকের কর্মসূচি। এবং আজকের কর্মসূচি ঠিক 3টার সময় এখান থেকে শুরু হবে, রাজু ভাস্কর্য হয়ে নীলক্ষেত হয়ে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, ধানমন্ডি 27 পার হয়ে তার ডান দিক দিয়ে চলে যাবে এটা মানিক মিয়া এভিনিউ, অর্থাৎ জাতীয় সংসদের সামনে থেকে শুরু হয়ে জাতীয় সংসদের সামনে থেকে ফার্ম গেট এবং কারণ বাজার, বাংলা মোটর, পরবর্তীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে শাহবাগ মোড় হয়ে সেটা টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এই যে প্রায় ধারণা করা হচ্ছে ঘন্টা দুয়েকের যে গণমিছিল, ঘন্টা দুয়েকের যে শহীদদের স্মরণ করে এই যে মিছিল, ঘন্টা দুয়েক ধরে এই যে যারা আহত হয়েছেন তাদেরকে স্মরণ করে, তাদেরকে উদ্দেশ্য করে, তাদের প্রতি সেই যে আবেগ অনুভূতি সেটা জানিয়ে স্লোগানে তাদেরকে স্মরণ করে এই গণমিছিল হচ্ছে এই যে শহীদ মিছিল, সেটা শেষ হবে শহীদ মিনারে গিয়ে। এবং পরবর্তীতে আমরা যেটা ধারণা করছি যে ইতিমধ্যে সেই প্রায় শতাধিক শিক্ষার্থী এটা হাজির হয়েছেন ইতিমধ্যে টিএসসিতে। এই শিক্ষার্থীর সংখ্যা হাজারো, এমনকি লাখো শিক্ষার্থীতে ছাড়িয়ে যাবে আজকের এই কর্মসূচি। সেটি দেখছিলাম আমরা। মনির, ধন্যবাদ জানাচ্ছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে সারা দেশে শহীদ মার্চ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে রাজবাড়িতে শহরের পান্না চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জড়ো হতে থাকেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বেলা 12টার দিকে মিছিলটি বের হয়ে রেলওয়ে ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শেষ হয়। এরপর সেখানে গণ অভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করা হয়। 1 মাস আগে আমরা যে বিজয় অর্জন করেছিলাম, যারা আমাদের এখানে শহীদ হয়েছে তাদের স্মরণে শহীদ মাস উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। যেসব ভাইরা আমাদের শহীদ হয়েছে তাদের স্মরণে আমরা একটা লং মার্চের আয়োজন রেখেছি, শহীদ লং মার্চ। এটা আমাদের পান্না চত্বর থেকে বড়পুর পর্যন্ত আমাদের র্যালিটা হবে। বিজয়ের আজকে মাস পূর্তি, আমাদের 1 মাস হলো। আমরা খুবই আনন্দিত, আমার আশেপাশে যারা আছে, আমার স্টুডেন্টরা, ইভেন আমার বাবা মা খুবই আনন্দিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে শহীদ মার্চ পালিত হয়েছে হবিগঞ্জে। সকালে শহরের সরকারি বৃন্দাবন কলেজের সামনে এই কর্মসূচি হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। আমরা চাই না আমাদের দেশ আবারও শৃঙ্খল হয়ে উঠুক, আমরা সুন্দর একটা বাংলাদেশ গঠন করার উদ্দেশ্যে মাঠে নেমেছি এবং আমরা সেই উদ্দেশ্যটা সফল হওয়ার আগ পর্যন্ত কষ্ট এবং পরিশ্রম করে যাবো। গত 1 মাস হয়ে গেছে আমাদের ভাই বোনদের হত্যা করা হয়েছে, 1 মাস হয়ে গেছে আমাদের ভাই বোনদের হত্যা করেছে, কিন্তু তাদের এখনো শাস্তি হয়নি বা তাদেরকে এখনো পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি। মানিকগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণ থেকে শহীদ মার্চ শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। লং মার্চ নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা। এ সময় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রকাশ করেন ছাত্রছাত্রীরা। পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ 5 কমিশনার এবং
রাষ্ট্রপতির বরাবরে দেয়া পদত্যাগপত্র সচিবের কাছে জমা দিয়েছেন। দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন সিএসি। বলেন, নির্বাচনে সব দল না থাকায় ভোট নিয়ে বিতর্ক হয়েছে। অতীতে কেউ ভোট বাতিল করে পদত্যাগ করেনি বলেও জানান হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, নির্বাচন করা কঠিন দায়িত্ব। সবসময় ভোট খারাপ হলে নির্বাচন কমিশনকেই দায় দেওয়া হয়, কিন্তু সবাই পক্ষপাত দুষ্ট নয় বলে মন্তব্য তার। বলেন, দেশের প্রথম নির্বাচন নিয়েও প্রশ্ন ছিল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য ছিল। তাই নির্বাচন পদ্ধতিতে কালো টাকার ব্যবহার বন্ধ এবং কাঠামোয় মৌলিক পরিবর্তন ও রাজনৈতিক আচরণে পরিবর্তন দরকার বলেই মনে করেন কাজী হাবিবুল আউয়াল। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা উদ্যয়ী পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। আবারও আমন্ত্রণ, দুপুরের বাংলাদেশ দেখছেন। পরিচয় নিশ্চিতে হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি AK-M আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দিয়েছেন। 2021 সালের 3 সেপ্টেম্বর হারিস চৌধুরীর মৃত্যুর খবর পাওয়া যায়। তিনি পান্থপথের এক বাসায় নাম পাল্টে মাহমুদুল হাসান নামে বসবাস করতেন। সাভারের একটি মাদ্রাসার কবরস্থানে মাহমুদুল হাসান নামে তাকে দাফন করা হয়। বাবার মৃত্যুর ধোঁয়াশা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ হন হারিস চৌধুরীর মেয়ে। আর সব শুনে পরিচয় নিশ্চিতে মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট। মেয়ে সামিরার দাবি, বাবার মৃত্যুর পরও জীবিত দেখাতে উঠে পড়ে লাগে একটি মহল। সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে তার পরিবার। আইনজীবী বলছেন, হারিস চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা, আর সে কারণে যথাযথ পরিচয় প্রাপ্য সম্মান দিয়েই তাকে দাফন করা উচিত। এত কষ্ট দিয়ে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরও ইটস নট সাফিসিয়েন্ট। তার ফ্যামিলিরও সাফার করতে হবে, হ্যারাস্ট হতে হবে, প্রশ্নবিদ্ধ হতে হবে। গভর্নমেন্ট সেই সময়ে ওনার প্রকৃত পরিচয় অনুযায়ী কোনো ডেথ সার্টিফিকেটও দেয় নাই। একজন মুক্তিযোদ্ধা হিসাবে ওনার যে প্রাপ্য সম্মানটুকু ছিল সেটিও দেয় নাই। যেই পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল দেশবাসীর, তা ছাত্র জনতার রক্তের মাধ্যমে অর্জিত হয়েছে, এমনটি বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা ছিল এবং সেখানেই যত দ্রুত সম্ভব মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান শামসুজ্জামান। বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদ সরকারের এখন অনেক দোসর সরকারি সুবিধা পাচ্ছে, অথচ তাদের জেলে থাকার কথা ছিল। আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এইভাবে মানুষের জীবন দিতে আগে কখনো দেখা যায়নি। এক যুগের বেশি সময় ধরে আন্দোলন করে বিরোধী দলের নেতাকর্মীরা প্রাণ দিয়েছেন, তবে শেষ বিজয়ের পতাকা উঠেছে ছাত্রদের হাতে। বলেন, এই সরকার এখনো সংস্কারে হাত দেয়নি, দরকার সুনির্দিষ্ট রোডম্যাপের। মুক্তিযুদ্ধের পরে একটা জাতির এই ধরনের নির্বাচনের নামে তামাশা কেউ প্রত্যাশা করে। সেজন্য আমি এই সরকারের কাছে অনুরোধ করব, আহ্বান জানাবো, সবকিছু যেন সুন্দর একটি দৃশ্যের মধ্যে আমরা আনতে পারি। এখন পুরো পুলিশ ব্যবস্থা ঠিক করলে কি হবে? আপনার ব্যুরোক্রেসি ঠিক করতে হবে, বিজিবি ঠিক করতে হবে, একই সঙ্গে আপনার জিনিসের দামও তো কমাতে হবে, একই সঙ্গে জনগণের যতগুলো সংকট আছে সেটা ঠিক করতে হবে। বিডিআর বিদ্রোহ দীর্ঘদিনের পরিকল্পনা, যার মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে দুর্বল করা, আর এর সাথে জড়িত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক ও একটি বিদেশি শক্তি। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিডিআর বিদ্রোহ নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন। দাবি করেন, বিডিআর বিদ্রোহ অপারেশন ডাল ভাতের কারণে হয়নি, বরং আওয়ামী লীগ সরকার ইচ্ছাকৃতভাবে কিছু গুজব ছড়িয়ে বিডিআর সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি করে, আর যার চূড়ান্ত ফলাফল এই বিদ্রোহ। এ ঘটনার অনেক সীমাবদ্ধতা ছিল বলেও মনে করেন অবসরপ্রাপ্ত এই সামরিক কর্মকর্তা। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের তথ্য সরকারের হস্তক্ষেপের কারণে বের করা সম্ভব হয়নি বলেও দাবি তার। এই ব্যাটালিয়ন বিদ্রোহ নেতৃত্ব দেওয়া সত্ত্বেও এই ব্যাটালিয়নের কোনো অফিসার মারা যায়নি। দ্বিতীয় হচ্ছে 14 লং কোর্সে কোনো অফিসার মারা যায়নি। তৃতীয় হচ্ছে ডিজি সব অফিসারকে বলেছিলেন, গো ব্যাক টু ইউর ইউনিট, ব্রিং দেম ব্যাক, আই উইল মোটিভেট দেম। ইসলামী ব্যাংকের সার্বিক অবস্থা জানতে 3টি অডিট ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।
মোট ঋণের অর্ধেক নিয়ে গেছে এসালম গ্রুপ। জামানত ছাড়া এসালমের কোথায় কি আছে তা খুঁজে বের করার উদ্যোগও নেওয়া হয়েছে। দুপুরে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। বৈঠকে তারল্য সংকট উত্তরণ, গ্রাহক আস্থা ফিরিয়ে আনার বিষয়ে পরিকল্পনাও তুলে ধরেন পরিচালকরা। এ সময় গভর্নর জানিয়েছেন, আস্থা ফিরিয়ে আনতে সর্বাত্মক সহযোগিতা করা হবে। ব্যাংকটিতে অনেকদিন ধরেই তারল্য সংকট রয়েছে এবং নামে বেনামে এই ব্যাংক থেকে বের করে নেওয়া হয় বিপুল পরিমাণের অর্থ, যার বেশিরভাগই এসালম গ্রুপ পাচার করেছে। ব্যাংকটির চেয়ারম্যান জানিয়েছেন, আগামী বছরের মধ্যেই ঘুরে দাঁড়াবে ব্যাংকটি এবং পরবর্তী 3 বছরে ব্যাংকটি এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা। গ্রাহকদের মধ্যে কনফিডেন্স নাই, টাকা জমা দিলে অন্য জায়গায় চলে যাবে। রেমিটেন্সের লোকদের মধ্যে কনফিডেন্স নাই, রেমিটেন্স পাঠালে অন্য জায়গায় চলে যাবে। শেয়ার হোল্ডারদের মধ্যে কনফিডেন্স নাই, আমরা যদি ভূমিকা রাখি এটা অন্য জায়গায় চলে যাবে। আপনি বিদেশি যারা ইনভেস্টর ছিল তাদের মধ্যেও কনফিডেন্স নাই। এতগুলি কনফিডেন্স থেকে এগুলি আমরা মেজর প্রবলেম ঠিক করেছি। আমরা এই 4 মাসে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে আমরা প্রথম মিটিংয়েই অডিট ফার্ম নিয়োগ করেছি। পেঁয়াজ ও আলু আমদানিতে শুল্ক কমালো এনবিআর। আলু আমদানিতে 13% এবং পেঁয়াজে 5% শুল্ক প্রত্যাহার করা হয়েছে। একই সাথে কীটনাশক আমদানিতেও 20% শুল্ক প্রত্যাহার করা হয়। বন্যার কারণে বাজারে নিত্যপণ্যের সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে এবং দাম সরবরাহ স্বাভাবিক রাখতে জাতীয় রাজস্ব বোর্ড কর ছাড়ের সুবিধা দিয়েছে। আলু আমদানিতে বিদ্যমান 25% আমদানি শুল্ক কমিয়ে 15% নির্ধারণ করা হয়েছে। 3% রেগুলেটরি ডিউটি সম্পূর্ণ প্রত্যাহার করেছে এনবিআর। পেঁয়াজের উপরে 5% রেগুলেটরি ডিউটি প্রত্যাহার করা হয়েছে। একই সাথে কীটনাশকের উপরে প্রযোজ্য 25% আমদানি শুল্ক কমিয়ে 5% নির্ধারণ করা হয়েছে। আলু ও পেঁয়াজ উৎপাদনে উৎসাহ দিতে এই শুল্ক ছাড়, যা 30 নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। চট্টগ্রাম বন্দর থেকে 20 ফুটের একটি কন্টেইনারের মদের চালান আটক করেছে কাস্টমসের AIR শাখা। বুধবার মধ্যরাতে বন্দরের এনসিটি ইয়ার্ড থেকে ওই কন্টেইনারটি জব্দ করা হয় এবং চট্টগ্রামের হাফিজ ট্রেডিং নামের একটি C&F এজেন্ট চালানটি খালাস করার দায়িত্বে ছিল। চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেড। কাপড় আমদানির ঘোষণা দিয়ে চীন থেকে এই মদের চালান আনা হয়েছে। অবৈধভাবে মদের চালান আনায় C&F এজেন্ট, ইম্পোর্টার, শিপিং এজেন্ট সহ যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে কাস্টম কর্তৃপক্ষ জানিয়েছে। কুমিল্লার হোমনায় একটি বাড়ি থেকে মা ও শিশু সন্তান সহ 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, ঘাঘটিয়া এলাকার বাসিন্দা শাহপরান রাজধানীতে একটি কারখানায় চাকরি করেন। তার স্ত্রী ফারজানা ও 8 বছর বয়সী সন্তান শাহাদাত গ্রামের বাড়িতেই থাকতেন। সকালে পাশের বাড়ির লোকজন ঘরের মধ্যে ফারজানা, শাহাদাত এবং প্রতিবেশী স্কুল ছাত্রী তিশার মরদেহ দেখতে পান। খবর দেওয়া হয় থানায়। 3 জনকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে কে বা কারা তাদের হত্যা করেছে সে সম্পর্কে এখনও নিশ্চিত নন কর্মকর্তারা। কিছুতেই যেন বানভাসীদের দুর্ভোগ কমছে না। বন্যার পানি নামার সাথে সাথেই ক্ষতচিহ্ন বেরিয়ে আসছে, পানিবাহিত নানা রোগবালাই ছড়াচ্ছে। লক্ষ্মীপুরে ধীরগতিতে বন্যার পানি নামছে। জলমগ্ন 5 উপজেলা। খাল বিল দখল সহ নানা কারণে পানি প্রবাহ বন্ধ থাকায় বানের জল নামতে সময় লাগছে। আশ্রয়কেন্দ্র থেকে অনেকে বাড়িতে ফিরছেন, তবে বেশিরভাগের বসবাসের অনুপযোগী। কুমিল্লায় এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ, তবে বুড়িচংয়ের বেশিরভাগ এলাকা থেকে বানের জল নেমেছে। বাড়ি ফিরতে শুরু করেছেন বানভাসীরা। সব জায়গায় খাবার এবং সুপেয় পানির সংকট, আর সেই সাথে রোগবালাইও বাড়ছে। নোয়াখালীর 7 উপজেলা এখনও জলমগ্ন। 1.5 লাখ মানুষের দিন কাটছে আশ্রয় কেন্দ্রে। এখনও বাড়ি ফিরতে পারেনি বেশিরভাগ পরিবার। এই দুর্যোগের কারণে সড়ক জুড়ে খানাখন্দ সৃষ্টি হয়েছে, জমি জমা তলিয়ে ফসল নষ্ট হয়েছে, পানিবাহিত রোগ ব্যাধি দেখা দিয়েছে। লক্ষ্মীপুরে খুবই ধীর গতিতে পানি নামছে এবং স্থানীয়দের মতে জেলার নদী খালে অবৈধ বাঁধ দিয়ে মাছ চাষ করছেন প্রভাবশালীরা। এতে করেই পানি প্রবাহ ব্যাহত। আর এছাড়াও গুরুত্বপূর্ণ খালগুলো দখল দূষণে সংকুচিত, আর তাই বানের জল মেঘনায় মিশছে না। লক্ষ্মীপুর সদরের বাঙ্গাখা এলাকা, জায়গায় জায়গায় এভাবেই বাঁধ দিয়ে মাছ চাষ করছেন স্থানীয়রা। এতে ব্যাহত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ।
এবার নজর দেওয়া যাক সদরের রহমতখালী খালে দখল দূষণে মৃতপ্রায় অবস্থা। একই চিত্র জেলা গুরুত্বপূর্ণ ডাকাতিয়া, ভুলুয়া ও বীরেন্দ্র খালেরও। যত্রতত্র অবৈধ স্থাপনা ও বহুতল ভবনের ছড়াছড়ি। দিন দিন সংকুচিত হচ্ছে খালগুলো, খুবই ধীরে নামছে বন্যার পানি। খালের মধ্যে গাছ হলি রয়েছে, ফেনা হলি রয়েছে, কোনো রকম পানি নামে না। ফেনা ময়লা সব ভর্তি হয়ে রয়েছে, জাম হয়ে রয়েছে। এই কারণে পানি কোনো দিকে স্রোত যাইতে পারতেছে না। পানি যেভাবে নামতেছে, খুব ধীরগতিতে নামতেছে, এতে আমাদের দুর্ভোগ আরও বাড়তেছে। অথচ এসব জলাশয় হয়ে খুব সহজেই বানের জল মেশার কথা ছিল মেঘনায়, কিন্তু এখন আর সে অবস্থা নেই। ফলাফল, গেল 20 দিন ধরে ডুবে আছে জেলার অধিকাংশ সড়ক, বাসাবাড়ি। বন্যা রূপ নিয়েছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায়। হাট বাজারে যাইতে পারে না, তারপরে সবাই এখন ঘরবন্দি অবস্থায় আছে। আর অনেক মানুষের রান্না বাড়ি করতে পারে না, পাকঘরের মধ্যে পানি টানি উঠে গেছে, এখন এক প্রকার ঘরবন্দি অবস্থায় আছে আর সবাই। রোগ জীবাণু তো বাড়তেছে দিন দিন। সকালে আমরা তো একটা লুঙ্গি পরে অফিসের দিকে গেছি, এখন আবার যাইতেছি বিজি অফিসের দিকে। তো বুঝেন আমরা কত দুর্ভোগে আছি। বর্তমান দরকার হচ্ছে খালগুলো অপসারণ, পানি অপসারণ করা, দখলমুক্ত যেগুলো আছে সেগুলা করা, বাদ দিয়ে বাঁধগুলা কেটে দেওয়া আর কি। প্রশাসনের মতে জেলায় ছোট বড় নদীখাল রয়েছে শতাধিক, আর এসব নদীখালে বাঁধ রয়েছে 5 শতাধিক। অবৈধ বহুতল ভবনের সংখ্যাও কয়েক হাজার। দ্রুতই দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের। মেঘনা নদীর পানির লেভেলটা কিন্তু নিচু, আমাদের শহরের পানির লেভেলটা উঁচু। সেই হিসেবে কিন্তু পানি সুইচ গেট যেহেতু খোলা, সব পানি কিন্তু ফোর্সে নেমে যাওয়ার কথা, কিন্তু যেভাবে নামার কথা সেভাবে নামছে না। কারণ হচ্ছে পানি প্রবাহে বাধাপ্রাপ্ত হচ্ছে। অনেকে বাঁধ দিয়ে রাখছে, অনেকে মাছ ধরার, মাছ চাষের জন্য বাঁশের বাঁধ দিয়ে রাখছে, অনেকে দোকানপাট করে ফেলছে। এবারের বন্যায় এখনো পানিবন্দী জেলার 10 লাখ মানুষ। বেশিরভাগ জায়গা জলমগ্ন থাকায় দুর্ভোগ কমেনি বানভাসীদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। একের পর এক গুলিতে ছিন্ন ভিন্ন হয়ে যায় শরীর, তারপরে বুলডোজার দিয়ে টেনে বের করা হয় মরদেহ। পশ্চিম তীরে এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলো 16 বছরের এক কিশোর। তুবাসে ফায়ার শরণার্থী শিবিরে এই বর্বরতা ঘটে। ক্যাম্পে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে চাইলে ইসরায়েলি সেনারা বাধা দেয়। নিহত কিশোরের নাম মাজেদ ফিদা আবু জায়না। 7 অক্টোবরের পর থেকেই গাজার পাশাপাশি পশ্চিম তীরেও আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গেল কয়েকদিনে যার মাত্রা আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচন যত এগিয়ে আসছে, অনলাইনে নানা রকমের গুজব ছড়াচ্ছে। রহস্যজনক বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রকাশ করা হচ্ছে একের পর এক ভিত্তিহীন তথ্য। কোনো ভুয়া সংবাদ ভাইরাল হওয়ার পর বন্ধ করে দেওয়া হয় ওয়েবসাইটগুলো। আর এমন কাজের সাথে যুক্ত একটি নেটওয়ার্ক শনাক্ত করেছেন মার্কিন গোয়েন্দারা। তবে কে বা কারা এর সাথে যুক্ত তার প্রমাণ এখনও মেলেনি। যুক্তরাষ্ট্রের অভিযোগের তীর রাশিয়ার দিকে। কেবিএসএফ সান ফ্রান্সিসকো নিউজ নেটওয়ার্কের একটি ওয়েবসাইট থেকে গত সোমবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে জড়িয়ে একটি খবর প্রকাশ করা হয়। বলা হয়, সান ফ্রান্সিসকোয় 2011 সালে 13 বছর বয়সী শিশু অ্যালিসিয়াকে গাড়ি চাপা দিয়ে চলে যান হ্যারিস। সেই দুর্ঘটনার পর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে শিশুটি। 5 মিনিটের একটি ভিডিও সংযুক্ত করা হয় খবরটির সাথে। সেখানে এক নারী নিজেকে অ্যালিসিয়া বলে দাবি করেন, যার বয়স এখন 26। জানান দুর্ঘটনার পর 11টি সার্জারি করতে হয় তাকে। কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও এবং বিভিন্ন স্ক্রিনশট। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির ফ্যাক্ট চেকে ধরা পড়ে সংবাদটির নানা অসঙ্গতি। ভিডিওতে দেখানো নারীর পরিচয়, শারীরিক অবস্থা, কোনো কিছুর সত্যতা মেলেনি। মজার বিষয় হলো, দুর্ঘটনা কবলিত যে গাড়িটি প্রকাশ করা হয় সেটি ছিল 2018 সালের ছবি। এক্সট্রের ছবিগুলো নেয়া মেডিকেল রিসার্চ আর্টিকেল থেকে। এর মধ্যে একটি 58 বছর বয়সী চীনা নাগরিকের, দ্বিতীয়টি নেদারল্যান্ডসের 12 বছর বয়সী এক শিশুর। আগস্টের মাঝামাঝি তৈরি ওয়েবসাইটটির অ্যাক্সেস এখন বন্ধ। মার্কিন রাজনীতিবিদদের নিয়ে ভুয়া খবর ছড়িয়ে চলছে কেবিএসএফ এর মতো এমন বহু ওয়েবসাইট। ভুয়া সংবাদ প্রচারের কিছুদিন আগে তৈরি হয় ওয়েবসাইট, স্বার্থসিদ্ধির পরপরই চলে যায় অফলাইনে। পুরোপুরি ভুয়া, অতিরঞ্জিত সংবাদের সাথে প্রত্যক্ষদর্শী, তথ্য ফাঁসকারী বা ফ্রিল্যান্স সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও যুক্ত করা হয়। কণ্ঠ হয় সাধারণত এআই জেনারেটেড। ইউক্রেন নিয়েও ভুয়া তথ্য ছড়ায় নেটওয়ার্কটি। মার্কিন গোয়েন্দাদের ধারণা এর সাথে মস্কোর সম্পৃক্ততা রয়েছে। 2024 সালের নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য ভ্লাদিমির পুতিন ও তার সহযোগীরা বিভিন্ন প্রতিষ্ঠানকে ভুয়া তথ্য ও রাষ্ট্রীয় প্রোপাগান্ডা ছড়ানোর নির্দেশনা দেন। রাশিয়া একমাত্র বিদেশি শক্তি নয়, মার্কিন গোয়েন্দারা লক্ষ্য করেছেন ইরানও তৎপরতা বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপের চেষ্টা করছে বলে আনুষ্ঠানিক অভিযোগ ও তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। ডরথি তসরিন, যমুনা নিউজ। 2 ম্যাচে টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ইতিহাস গড়া সিরিজ শেষে 2 বহরে ঢাকায় পৌঁছায় টাইগাররা। প্রথম বহরে দলের সঙ্গে অধিনায়ক নাজমুল শান্ত সহ কোচ চান্দিকা হাতুরু সিংহেও ফিরেছেন। এছাড়া মেহেদী মিরাজ, শরীফুল ইসলাম সহ 8 ক্রিকেটার ছিলেন। আর পরের বহরে বাকি ক্রিকেটাররা বুধবার দিবাগত রাত 2টায় আসেন। ইতিহাস তৈরি করা এই সিরিজ জয়কে আলাদাভাবে দেখছেন অধিনায়ক শান্ত। সোনালী ট্রফির সাথে অধিনায়ক নাজমুল শান্তর সোনালী হাসি। এই হাসি বলে দেয় প্রাপ্তির গভীরতা ঠিক কতখানি। প্রথমবারের মতো পাকিস্তান সফরে ইতিহাস গড়ে হোয়াইট ওয়াশ করে টেস্ট সিরিজ জয়। মুলতানের কান্না শেষ পর্যন্ত ধরা দিয়েছে প্রাপ্তির হাসিতে। 2 বহরে ভাগ হয়ে দেশে ফেরেন ক্রিকেটাররা। বিমানবন্দরে পৌঁছাতেই বিসিবির উষ্ণ অভ্যর্থনা পেলেন তারা। ফুলেল শুভেচ্ছা সহ ইতিহাস তৈরি করা ক্রিকেটারদের মিষ্টি মুখ করান বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, আকরাম খানরা। পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়কে আলাদাভাবে দেখছেন অধিনায়ক শান্ত। সবথেকে বড় অ্যাচিভমেন্ট এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের, এবং এটা শুধু আমার একার ব্যক্তিগত কথা না, টিমে যারা আছে সবাই এটা বিশ্বাস করে। সো আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এরকম জয় তো অবশ্যই সেলিব্রেশনটা একটু স্পেশাল থাকে। জিতার পরে ড্রেসিং রুমে সবাই অনেক সেলিব্রেট করেছে, সবাই হাসি খুশি ছিল। হোটেলে যাওয়ার পরেও আমরা সেলিব্রেট করেছি। পুরো জার্নিটাই আসলে অনেক আনন্দের ছিল। পুরো সময়টা অনেক এনজয় করেছি। দারুণ এই কীর্তির পিছনে সাকিব আল হাসানের উপস্থিতিকে বড় করে দেখছেন শান্ত। তবে সম্প্রতি রাজনৈতিক পালাবদলে এই অলরাউন্ডারের নাম এসেছে গার্মেন্টস কর্মী হত্যা মামলায়। এমন পরিস্থিতিতে প্রত্যেক ক্রিকেটার সাকিবের পাশে আছেন বলে আশ্বস্ত করেছেন টাইগার অধিনায়ক। সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয়, বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন, এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি সাকিব ভাই কতটুকু খেলার জন্য ডেডিকেটেড, এবং খেলার জন্য কতটুকু পাগল, টিমের জন্য ভালো করার জন্য কতটুকু সবসময় টিমের জন্য খেলার জন্য চিন্তা ভাবনা করেই থাকেন। বাট হ্যাঁ, অবশ্যই যখন দেখা হবেন অবশ্যই এটা নিয়ে যদি কথা ওঠে, প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছে। পাকিস্তান সিরিজের পর বাংলাদেশের সামনে অপেক্ষা করছে ভারত সিরিজ। এই সফরকে কঠিন মানলেও নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে পারলে ভালো কিছুর ইঙ্গিত দিলেন শান্ত। এরকম সিরিজ জিতলে তো কনফিডেন্স অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে থাকবে, এবং টিমেরও একটা কনফিডেন্স লেভেলটা উপরের দিকে থাকবে। বাট ইন্ডিয়া সিরিজ যেটা আপনি বললেন, অবশ্যই কঠিন একটা সিরিজ। ওটার জন্য আমাদের নতুন করে আবার পরিকল্পনা করতে হবে, প্রিপারেশন নিতে হবে। সো এখন যে টিমের অবস্থা আছে, অবশ্যই আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি, ওইখানেও ভালো করা সম্ভব। দলের সাথে সাকিব আল হাসান না ফিরলেও ফিরেছেন কোচ চান্দিকা হাতুরু সিংহে। 12 সেপ্টেম্বর পর্যন্ত তার ছুটিতে থাকার কথা রয়েছে। যদিও ভারত সফরে হাতুরুর কোচ পদে থাকা হবে কিনা সে বিষয় নিয়ে আছে অনিশ্চয়তা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।